এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বিছানায় বসে থাকা সেই মানুষটির চোখে কোনো ভয় নেই, নেই কোনো আতঙ্ক, নেই কোনো অনুশোচনা। তার মুখ একদমই নিস্তব্ধ, যেন তার সময় থমকে গেছে। তার সামনে মেঝেতে পড়ে আছে দুটি নিথর দেহ। ইউটিউব গাইডলাইনের কারণে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এইটুকু জানিয়ে দেই, তাদের একজন হলো তার স্ত্রী কামিনী, আর অন্যজন হলো তার শাশুড়ি, অর্থাৎ কামিনীর মা পুষ্পা। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় এই নয় যে তার সামনে দুজন নারীর মৃত্যু পড়ে আছে। আসল ভয় শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন এই মানুষটি কারোর কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন মনে করেনি, হাসপাতালে নেওয়ার জন্য একবারের জন্য চেষ্টা করেনি, এমনকি তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পর্যন্ত বার হয়নি। আর তার সেই অবহেলা, তার সেই ঠান্ডা নীরবতাই একটাই প্রশ্ন তৈরি করে, এমন কি ঘটেছিল যা একজন মানুষকে একটা পাথরের মতো নিষ্প্রাণ করে দিয়েছিল? এই নিস্তব্ধতার আড়ালে যে সত্য, তা যেমনই গভীর তেমনই অন্ধকার। কারণ একসময় এই মানুষটি এই মহিলাকে ভালোবাসার জন্য পরিবার, নিজের নাম, এমনকি নিজের সমস্ত পৃথিবী ছেড়ে দিয়েছিল। সে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে ঘর জামাই হয়ে থাকতে শুরু করেছিল, শুধু সেই নারীর সঙ্গে থাকার জন্য যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যা একজন সাধারণ মানুষকে ভেতর থেকে দানবে পরিণত করে দিল। প্রশ্ন হলো, কেন, কি হয়েছিল সেই রাতে? আর কেন এই সম্পর্ক যা ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভিজে গেল? ওয়েলকাম, আমি শাহিদ। আর হ্যাঁ, আমি বলছি সেই কেস, যে কেসের নাম জোসেফ কামিনী মার্ডার কেস। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুর চাকরি এলাকার ফ্রেন্ডস কলোনি, যেখানে জোসেফ পিটার থাকতেন তার ৩৯ বছর স্ত্রী কামিনী এবং ৬০ বছর বয়সী শাশুড়ি পুষ্পার সঙ্গে। এলাকাবাসীর কাছে তিনি বাদল নামেই বেশি পরিচিত ছিলেন। বাইরে থেকে দেখলে তার জীবন একদম সহজ এবং শান্ত মনে হতো। একটা ছোট্ট ঘর, সীমিত আয়, একটা প্রাইভেট চাকরি, আর ছোট্ট পরিবার, শুধু স্ত্রী ও শাশুড়ি। কিন্তু এই নিঃশব্দ জীবনটার ভিতরে বহুদিন ধরে এক ভয়াবহ ঝড় পুঞ্জীভূত হচ্ছিল। এমন এক ঝড়ের আওয়াজ সে কাউকে শুনতে দেয়নি, না তার স্ত্রীকে, না তার পরিবারকে। আসলে ২০১৭ সালের পর থেকেই জোসেফ তার আসল পরিবার, অর্থাৎ মা, বাবা, ভাই বোনেদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। আর এই বিচ্ছেদের কারণ ছিল কামিনী। হ্যাঁ, সেই নারী যার জন্য সে সব কিছু ত্যাগ করেছিল। কিন্তু পরিহাসের বিষয় হলো, এই সম্পর্ক সমাজের চোখে শুরু থেকেই ভুল ছিল, এবং সম্ভবত আজও সেই সম্পর্ক ভুল হিসাবেই রয়ে গেছে। কারণ জোসেফ ও কামিনী ছিল মেশো ভাই বোনের সম্পর্কের মধ্যে, অর্থাৎ সমাজের চোখে তারা একে অপরের আত্মীয়, একে অপরের ভাই বোন। জোসেফের পরিবার উত্তরপ্রদেশের বুলন্দনগর শহরে কালা আম এলাকার বাসিন্দা ছিল। তার বাবা জেরোড জেপস ও মা লুইস মেরি অন্যদিকে কামিনীর পরিবারের সঙ্গে কানপুরেই থাকতেন। বড় মেয়ে নিতুর বিয়ে হয়ে গেছিল, আর মা পুষ্পার সব আশা তখন ছোট মেয়ে কামিনীকে ঘিরেই ছিল। এদিকে জোসেফের ছোটবেলা থেকেই তার মামার বাড়িতে যাওয়া আসা লেগেই থাকতো, আর সেখান থেকেই কামিনীর সঙ্গে তার আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। বয়সে তেমন কোনো তফাৎ ছিল না তাদের ভিতরে, তাই তারা ভাই বোনের চেয়েও বেশি বন্ধু ছিল। তারা একসাথে সময় কাটাতো, একসঙ্গে হাসতো, একসঙ্গে গল্প করত, নিজেদের ছোট বড় সমস্যা তাদের মধ্যে তারা ভাগ করে নিত। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের রং ধীরে ধীরে বদলাতে শুরু করল। বন্ধুত্বের জায়গা নিল অনিশ্চিত এক ঘনিষ্ঠতা, আর সেই পরিবর্তনই একদিন তাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে, যা তখন হয়তো কেউই বুঝতে পারেনি। বন্ধুত্বটা দিন দিন গভীর হতে লাগলো। কখন সেই বন্ধুত্ব হৃদয়ের গোপন টানে পরিণত হলো তা হয়তো তারা বুঝতেও পারেনি। তারা দুজনেই জানতো এই সম্পর্ক কখনো কোনো পরিবার বা সমাজ মেনে নেবে না, কারণ তারা আত্মীয় বা ভাই বোনের সম্পর্কের মধ্যে বাধা ছিল। তবুও দুজনের সিদ্ধান্ত ছিল একদমই স্পষ্ট, তারা যেভাবেই হোক একসঙ্গে থাকবে।
আর এই সময়ই কামিনীর জীবনে নেমে এলো এক বড় ছায়া। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক মাসের মধ্যেই মৃত্যুবরণ করলেন। এই আঘাত পুষ্পা এবং কামিনী মা মেয়েকে আরো কাছাকাছি এনে দিয়েছে। পুষ্পার কাছে এখন তার মেয়ে শুধু মেয়ে নয়, পুরো পৃথিবী। তিনি মেয়ের সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এরপর 2016 সালের এক রাত হঠাৎ পুষ্পার ঘুম ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন বিছানার পাশে শুয়ে থাকা মেয়েটি আর নেই, কিন্তু পুরো বাড়ি খুঁজেও মেয়েকে পাওয়া গেল না। আর সেই সময়ই বাইরে থেকে একটা ফিস ফিস শব্দ শুনতে পেলেন, যেন কেউ মৃদু স্বরে কথা বলছে। কৌতূহলবশত তিনি বাইরে গেলেন আর সেখানে গিয়ে দেখলেন কামিনী ফোনে কারোর সঙ্গে খুব নরম ভালোবাসা মেশানো ভাষায় কথা বলছে। পুষ্পা থমকে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ মেয়ের কথা শুনে আর বুঝতে দেরি হলো না এই আলাপচারিতা বন্ধুত্বের নয়, এটা এক প্রেমের সম্পর্ক। কিন্তু সেই রাতে মেয়েকে কোনো প্রশ্ন না করে মা চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন। ঘুম তো দূরে থাক, সেদিন সারা রাত তিনি দুশ্চিন্তায় কাটালেন। ভোর হতেই পুষ্পা মেয়ের সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করল, গত রাতে তুমি কার সঙ্গে কথা বলছিলে? কামিনী নির্দ্বিধায় সব বলে ফেলল। জানালো তার প্রেমিকের নাম জোসেফ আর সে ওর সঙ্গেই বিয়ে করতে চায়। এই কথা শুনে পুষ্পা স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হচ্ছিল পায়ের নিচের মাটিটা যেন সরে গেছে, কারণ তিনি জানতেন সমাজে ভাই বোনের মধ্যে বিয়ে মানেই এক ভয়ঙ্কর কলঙ্ক। তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কামিনী নিজের জেদে অনড়। সে স্পষ্ট বলল, যদি জোসেফের সঙ্গে তার বিয়ে না হয় তবে সে নিজের জীবন শেষ করে দেবে, অথবা মাকে ছেড়ে চিরতরের জন্য চলে যাবে। আর এই কথা পুষ্পার বুকের ভিতরে খোঁচা মেরে বসল। স্বামী মারা যাওয়ার পর মেয়েই ছিল তার একমাত্র ভরসা। তাই সমাজের ভয়, লোকলজ্জা সব এক মুহূর্ত তুচ্ছ হয়ে গেল। অবশেষে পুষ্পা এই সম্পর্ক মেনে নিলেন, কিন্তু জোসেফের পরিবার সাফ জানিয়ে দিল তারা এই বিয়েকে কোনোভাবেই মেনে নেবে না। জোসেফের সিদ্ধান্ত ছিল অন্যরকম। সে পরিবারের আপত্তিতে পাত্তা দিল না, সব সম্পর্ক ছিন্ন করে এগিয়ে গেল নিজের ইচ্ছার পথে। পরিবার হারানোর কষ্ট তাকে নিয়মিত নাড়া দিচ্ছিল ঠিকই, কিন্তু কামিনীকে পাওয়ার আনন্দ যেন সেই বেদনার উপরে এক শান্তির প্রলেপ ঢেলে দিয়েছিল। তাই অবশেষে 2017 সালের ডিসেম্বরে জোসেফ এবং কামিনী খ্রিস্টান রীতিতে বিয়ে করেন। বিয়ের পর তারা পুষ্পার বাড়িতেই থাকতে শুরু করলো, অর্থাৎ জোসেফ হয়ে গেল ঘর জামাই। এবং এখান থেকেই শুরু হলো সেই শান্ত অথচ ক্রমে ক্রমে অন্ধকারে নেমে চলা এক গল্পের পরের অধ্যায়। বিয়ে শুরুর কয়েক মাস যেন সবকিছুই স্বপ্নের মতো চলছিল। জোসেফ তখন প্রাইভেট কোম্পানিতে কাজ করত। আয় সীমিত ছিল বটে, কিন্তু সে কখনো টাকার অভাব নিয়ে অভিযোগ করেনি, বরং প্রতি মাসে যা উপার্জন করত বিনা প্রশ্নে নিজের স্ত্রী ও তার শাশুড়ি পুষ্পার হাতে তুলে দিতেন। এতে তার মনে হতো সে নিজের পরিবারের ঠিকমতো দায়িত্ব পালন করছে। নিজের ছোট্ট জগৎ আর ভালোবাসার দুজন মানুষ, এই নিয়েই যেন তার পৃথিবী পূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই শান্ত সংসারের ভেতরে জমতে লাগলো এক অজানা টানাপোড়া। বিয়ের 4 বছর পার হলেও তাদের ঘরে সন্তানের কান্না শোনা যায়নি। প্রথমে দুইজনেই এটাকে ভাগ্যের দোষ বলে এড়িয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাই প্রতিদিনের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। কামিনীর চিকিৎসা চলতে থাকে, ডাক্তার পাল্টানো হয়, নানা ওষুধ বদলায়, তবু ফলাফল শূন্য। ধীরে ধীরে অভিযোগের তীর একে অপরের দিকে ঘুরে যেতে থাকে। কখনো কামিনী বলে সন্তান না হওয়ার কারণ জোসেফ নিজেই, আবার কখনো জোসেফ কামিনীকেই দায়ী করে। এই অবিশ্বাস ও দোষারোপ ধীরে ধীরে তাদের সম্পর্কের ভিত দুর্বল করে দিল। ভালোবাসার জায়গা যেন ফিকে হয়ে যেতে শুরু করলো। জোসেফ ভেতর থেকে ভেঙে পড়েছিল, অথচ সে এই কষ্ট কাউকেই বলতে পারত না। শুধু মাঝে মাঝে ফোনে নিজের মা লুইস মেরির সঙ্গে কথা বলে একটু শান্তি পেতেন। একদিন জোসেফের জন্মদিন উপলক্ষে মা লুইস 1 মাসের জন্য ছেলের বাড়িতে এলেন, কিন্তু এই সময় কামিনীর ব্যবহার তার সঙ্গে একেবারেই ভালো ছিল না। মা ও বউয়ের মধ্যে তৈরি হলো এক অদৃশ্য দেওয়াল। জোসেফ সেটা বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। শেষে যখন মায়ের বাড়ি ফেরার সময় এলো, তখন ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা।
বিদায় নেওয়ার আগে কামিনী তার শাশুড়ির কাছে 8,000 টাকা দাবি করল। কারণ হিসাবে বলল এই টাকা খাওয়া দাওয়ার খরচ হিসাবে তাকে দিতে হবে। এই কথা শুনে জোসেফের বুকটা যেন হাহা করে উঠল। নিজের মাকে অপমানিত হতে দেখে সে উপলব্ধি করল এই ঘর, এই পরিবার আসলে তাকে একা করে দিয়েছে। হয়তো এটাই সেই মুহূর্ত। আর সেখান থেকেই সবকিছু বদলে যেতে শুরু করেছিল। এরপর 2 ডিসেম্বর 2024 রাত প্রায় গভীর। বাইরে এক রিকশা দাঁড়ানো ছিল, কারণ জোসেফ ও কামিনী সেদিন বুলান্দ শহরে জোসেফের বাবার বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। জোসেফ কয়েক ঘন্টা আগেই রিকশা বুক করে রেখেছিল, কিন্তু হঠাৎ ঘরের ভিতর থেকে ভেসে এলো ভয়াবহ এক শব্দ, যেন চিৎকার। রিকশা চালক আতঙ্কিত হয়ে পড়ে এবং আশেপাশের প্রতিবেশীদের ডাকে, কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস পায়নি। অবশেষে তাদের মধ্যে একজন পুলিশকে ফোন করে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই চাকরি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে যায়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। অনেক চেষ্টা করেও যখন ভিতর থেকে দরজা খোলা হলো না, তখন পুলিশ সেটি ভেঙে ফেলে। আর দরজা ভাঙা মাত্রই যে দৃশ্য চোখে পড়ে তা এক ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী হয়ে ওঠে। বিছানায় বসে আছে জোসেফ, পুরোপুরি স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই। নিচের মেঝেতে পড়ে আছে 2টি নিথর দেহ, একটি তার স্ত্রী কামিনীর, আর একটি তার শাশুড়ি পুষ্পার। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও ভাসছে তার ভয়াবহতার গন্ধ। পুলিশ কিছু না ভেবে সোজা জোসেফকে গ্রেপ্তার করে। এরপর তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয়, অর্থাৎ জোসেফের বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু অপর প্রান্ত থেকে শোনা গেল এক শীতল উত্তর, আমরা 7 বছর আগেই আমাদের ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করেছি, তাই আমাদের এই মামলার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। সেই এক উত্তরেই যেন বোঝা গেল জোসেফ শুধু তার পরিবারকেই হারায়নি, হারিয়েছে নিজের অস্তিত্ব পর্যন্ত। এর পরের দিন প্রতিবেশীদের থানায় ডাকা হয়, জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিছু প্রতিবেশী বলল তারা লক্ষ্য করছিল গত কিছুদিন ধরে জোসেফ মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়েছিল, বাড়ির পরিবেশটাও ক্রমশ খারাপ হচ্ছিল। তবুও কেউ তার পক্ষ নিয়ে দাঁড়ালো না, কেউ অভিযোগের বিরুদ্ধে তার সমর্থনে কথা বলল না। কিন্তু এই ঘটনার পিছনে এক অজানা কাহিনী উঠে এলো, যা প্রমাণ করে জোসেফ শেষ পর্যন্ত সবকিছু সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু হয়তো সে পরাজিত হয়েছিল। এক রাতের কথা, জোসেফ তার ঘরে শুয়েছিল, চোখ বন্ধ, কিন্তু গভীর ঘুম নয়। কামিনী ভেবে নিল সে হয়তো ঘুমিয়ে আছে, আর ফোন কলে রাহুল নামে একটা ছেলের সঙ্গে কথা বলতে শুরু করলো। রাহুলের সঙ্গে সে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছিল। রাত গভীর হয়েছে, তাদের কথাবার্তা হয়ে উঠল প্রেমময়। ভবিষ্যতের পরিকল্পনা, দুনিয়ার সব গল্প যেন সাধারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। জোসেফ সব শুনে যাচ্ছিল। হঠাৎ উঠে বসে কামিনীকে প্রশ্ন করতে শুরু করলো, এই ছেলেটা কে? কামিনী বিনা দ্বিধায়, বিনা ভয়ে বলে ফেলল, আমার একটা বয়ফ্রেন্ড নয়, অনেকটা বয়ফ্রেন্ড আছে, তুমি যা করতে পারো করো। এই কথা শুনে জোসেফ যেন ভেঙে পড়ল, তার পৃথিবী মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। এরপর থেকে ঝগড়া আরো তীব্র হয়। জোসেফ বারবার তার শাশুড়ি পুষ্পার কাছে এই বিষয় নিয়ে অভিযোগ করত, কিন্তু পুষ্পা সবসময়ই নিজের মেয়ের পক্ষ নিতেন, কোনোভাবেই মেয়ের বিরুদ্ধে কথা বলতেন না। কিছুদিন পর পুষ্পা তার বড় মেয়ে নিতুর বাড়িতে ঘুরতে গেলেন। তখন কামিনীর আচরণ আরও অবাধ হয়ে উঠেছিল। দিন রাত ফোনে কথা, এমনকি জোসেফের সামনেও কথার মধ্যে অটুট থাকত। জোসেফ কিছু বললে কামিনী তাকে তিরস্কার করত, তুমি তো ঘর জামাই, চুপ করো। এমনকি 2024 সালের অক্টোবরের দিকে কামিনী জোসেফকে মিথ্যা বলল, আমি বুলান্দ শহরে যাচ্ছি। বুলান্দ শহর তার কাছে কোনো সাধারণ জায়গা ছিল না, এটা জোসেফের নিজস্ব এলাকা, কামিনীর শ্বশুরবাড়ি, যেখানে তার আত্মীয় স্বজনেরা থাকতো। কিন্তু সেদিন কামিনী কোনো আত্মীয়দের বাড়িতে যায়। জোসেফের মা লুইসের কাছ থেকে এই খবর পেয়ে তার মনে সন্দেহ জাগে, ভাবলো হয়তো কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে। আর এই সন্দেহ দূর করতেই কামিনীকে ফোন করেছিল জোসেফ, কিন্তু স্পষ্ট কোনো উত্তর পেল না। ফোন
কেটে দিল। এই অস্পষ্টতা জোসেফের মনে আরও অশান্তি ছড়িয়ে দিল। প্রতিবেশীদের কথা থেকে বোঝা গেল জোসেফ চেষ্টা করেছিল সম্পর্ক বাঁচাতে, কিন্তু ক্রমশ সে একা হয়ে যাচ্ছিল। পরিবার থেকে বিচ্ছিন্ন, স্ত্রীর অবিশ্বাসে আচ্ছন্ন এই একাকিত্বই হয়তো তার ভিতরের অন্ধকারকে জাগিয়ে তুলেছিল। কিন্তু মাত্র 1-2 দিন পর সত্যিটা প্রকাশ পেল। কামিনী বুলান্দ শহর নয়, সে গিয়েছিল দিল্লিতে রাহুলের কাছে। তারা দুজনে মিলে বিয়ের পরিকল্পনা করছে। এই খবর জানার সঙ্গে সঙ্গে জোসেফের পৃথিবীটা যেন ধসে পড়ল। সে তার শাশুড়ি পুষ্পার কাছে সবকিছুই খুলে বলল, কিন্তু উত্তরে পেল শুধুই তিরস্কার। পুষ্পা তার দিকেই দোষারোপ করল। 1 সপ্তাহ পর কামিনী বাড়ি ফিরল। জোসেফ তাকে প্রশ্ন করল, আর এবার কামিনী বিনা দ্বিধায় সব স্বীকার করল। আমি এখন রাহুলকেই বিয়ে করব। এই কথা শুনে জোসেফের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। সে কামিনীকে বোঝানোর চেষ্টা করল, ভালোবাসার কথা বলল, কিন্তু কামিনী তার জেদ ছাড়ল না। জোসেফ ভিতর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়ল। তার মনের মধ্যে এক ভয়াবহ সিদ্ধান্ত জন্ম নিল, যদি কামিনী আমার না হয় তাহলে কারোরই হবে। এই চিন্তা নিয়ে কয়েকদিন পর সে বাজারে গেল, কিন্তু কিনল একটা কুড়োল আর একটা হাতুড়ি। চুপচাপ সেগুলোকে নিয়ে বাড়ির এক কোণে একটি জায়গায় লুকিয়ে রেখে দিল, যাতে কেউ দেখতে না পারে। রাত গভীর হতে লাগলো। জোসেফ কাজ থেকে বাড়িতে ফিরল, কিন্তু দরজা খুলতেই পুষ্পা তাকে সরাসরি বলে দিল, এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। জোসেফ শেষবারের মতো চেষ্টা করলো কামিনীকে বোঝাতে। বলল, আমি তোমাকে বুলান্দ শহরে নিয়ে যাব, সেখানে আমরা দুজন নতুন জীবন শুরু করব। অবশ্য কামিনী প্রথমে না করলেও পরে রাজি হয়ে গেল, কিন্তু তার মনে ছিল অন্য একটি পরিকল্পনা। সে ভাবছিল জোসেফের সঙ্গে বুলান্দ শহরে যাবে, তারপর তাকে ফেলে দিয়ে দিল্লিতে রাহুলের কাছে পালিয়ে বিয়ে করে নেবে। এরপর 4-5 দিন এই পরিকল্পনায় কাটালো। এদিকে জোসেফ ভাবছিল নতুন শুরুর একটা স্বপ্ন, কিন্তু আসল ঝড় এলো 1 ডিসেম্বর রাতে। সেদিন তারা বুলান্দ শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জোসেফ বাইরে রিক্সা রেডি করে রেখেছিল। ভেতরে গিয়ে কামিনীকে ডাকতে গেল, কিন্তু দেখলো কামিনী আবার রাহুলের সঙ্গে ফোনে কথা বলছে। এই দৃশ্য দেখে জোসেফের রাগ চরমে উঠল। দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে গেল। রাগে অন্ধ হয়ে কামিনী চিৎকার করে বলল, আমি যাব না। আর ঠিক সেই মুহূর্তে জোসেফ লোকানো কুড়ুলটা তুলে নিল। হাতুড়িটা হাতে নিয়ে সে শুরু করলো সেই ভয়াবহ খেলা। চিৎকারের শব্দ শুনে প্রথমে পুষ্পা ছুটে এলেন নিজের মেয়েকে বাঁচাতে, কিন্তু তাকেও ছাড়া হয়নি। আর কিছু মিনিটের মধ্যেই সেই বাড়িতে নেমে এলো এক মৃত্যুর নিস্তব্ধতা, এক ভালোবাসার শেষ হয়ে যাওয়া রক্তাক্ত কাণ্ড। শেষ পর্যন্ত নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টায় আসা পুষ্পাও জোসেফের হাত থেকে রেহাই পায়নি। নিজের রাগ, প্রতিশোধ আর অন্ধ ভালোবাসায় সে হারিয়ে ফেলেছিল মনুষ্যত্বের শেষ চিহ্নটুকু। বর্তমানে অভিযুক্ত জোসেফ এখনো পর্যন্ত জেলে এবং মামলার শুনানি এখনো আদালতে চলছে। রায় কি হবে তা সময়ই বলবে। তবে এই ঘটনা আমাদের একটা ভয়ঙ্কর বাস্তব শিক্ষা দিয়ে গেল। ভালোবাসা তখনই সুন্দর যখন তা বিশ্বাস, শ্রদ্ধার বন্ধনে বাঁধা থাকে। আর স্বার্থ, অবিশ্বাস আর ঈর্ষা যখন সেই বন্ধন ভেঙে দেয়, তখন ভালোবাসায় একদিন ঘৃণায় পরিণত হয়। এখন প্রশ্ন হলো, কে দোষী? সমাজ যা এই সম্পর্ককে গ্রহণ করতে পারেনি, নাকি সেই মানুষ যে ভালোবাসাকে নিজের অধিকার ভেবে মৃত্যুর রূপ দিয়েছিল? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, সত্যিকারের ভালোবাসা কাউকে কখনো ধ্বংসের পথে নিয়ে যেতে পারে না। সে শেখায় ক্ষমা করতে, বাঁচতে আর ভুল থেকে ফিরে আসতে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।